রসায়ন বিজ্ঞান প্রথম পত্র আমরা এইচএসসি 24-এর হচ্ছে আমাদের ফ্ল্যাশ ক্লাস এবং A to Z এটা রিভিশন কোর্স আলটিমেটলি শুরু করছি। এটার চ্যাপ্টার নাম্বার 2 হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়নের আমাদের বইয়ের চ্যাপ্টারের ফার্স্ট কন্টেন্টই যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে পরমাণু সংক্রান্ত আইডিয়া। এটা আমরা স্কুল পর্যায় থেকে জেনে আসছি পরমাণু আসলে স্বাধীন অস্তিত্ব নেই, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হবে পরমাণু, আর রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সরাসরি অংশগ্রহণ করতে পারে। এই যে স্বাধীন অস্তিত্ব নেই কথাটা একটা লিমিটেশনস আছে, কারণ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন যেগুলো নিষ্ক্রিয় গ্যাস সেগুলো পরমাণুই হয়, আর এটা স্বাধীন অস্তিত্ব প্রকৃতিতে আছে। কিন্তু সোডিয়াম প্রকৃতিতে পরমাণু হিসেবে থাকতে পারে না, তাই এই কথাটার একটা লিমিটেশনস আছে। মানে তোমার হচ্ছে এক্সেপশনগুলোর মধ্যে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস পড়ে। নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুগুলো প্রকৃতিতে মুক্তভাবে এক্সিস্ট করতে পারে। নেক্সট কন্টেন্ট কেমিস্ট্রি যখন আমাদের আপডেট হলো, আইডিয়া আসলো কোয়ার্কের। কোয়ার্ক কি? নিউক্লিয়াসকে ভাঙলে শুধু প্রোটন আর নিউট্রন পাওয়া যায় না, এরকম আরও বেশ কিছু 200+ পার্টিকেলের অস্তিত্ব পাওয়া গেছে। 200+। সো বইতে লেখা হয় 200 রকমের প্রায় কণিকা পাওয়া গেছে, যেগুলার মধ্যে অর্থাৎ এখানে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন, প্রোটন এবং নিউট্রনকেও ভাঙা সম্ভব, এবং প্রোটন আর নিউট্রনের মাঝখানে যেগুলোকে পাওয়া গেছে সেগুলোর নাম হচ্ছে কোয়ার্ক। কোয়ার্কগুলোর আমরা ছয়টা ক্যাটাগরির কোয়ার্ক হয়। কোয়ার্কের নাম আমরা পড়ে ফেলবো। একটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক, একটা চার্ম, একটা স্ট্রেঞ্জ, একটা টপ, একটা বটম। আরও একবার, আপ, ডাউন, টপ, বটম, চার্ম, স্ট্রেঞ্জ। এই দুটো মনে রাখতে প্রবলেম হতে পারে। আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, টপ, বটম, চার্ম, স্ট্রেঞ্জ। এখানে বিভিন্ন রাইটারের বই ভুল করছে, সেটা স্ট্রং লিখে রাখছে, এটা হয় নাই, স্ট্রেঞ্জ হবে। ভর্তি পরীক্ষার জন্য তোমাকে বইয়ের যে দাগানো লাইনগুলো পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে হচ্ছে 3টা কন্টেন্টে আমরা পড়াশোনা করি, সেটা হচ্ছে লুসিপাস আর ডেমোক্রিটাস। একজন ছিল টিচার, একজন ছিল তার ছাত্র। লুসিপাস এবং ডেমোক্রিটাস 460 অব্দে তোমাকে ফার্স্ট বলেছিল যে আসলে পদার্থের পৃথিবীর যেসব পার্টিকেলগুলো আছে সেগুলো অবিভাজ্য কণা দ্বারা গঠিত, অর্থাৎ এর লাস্ট একটা পর্যায়ে আছে যার পরে আর ভাঙা সম্ভব না, সেটার নাম দিয়েছিল এ নট টেমনেইন, মানে যা ভাঙা যায় না। অ্যারিস্টটল যেহেতু বিখ্যাত দার্শনিক এবং বিজ্ঞানী ছিলেন, তিনিও একই কথা বললেন যে পদার্থ অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত, তার মানে পরমাণু ভাঙা যায় না। অ্যারিস্টটলের মতো এটা হচ্ছে অবিভাজ্য কণার সমষ্টি নয়। তো ওনারও কিন্তু দিন শেষে কথা ছিল হচ্ছে যে এক পদার্থগুলোকে কন্টিনিউয়াসলি ভাঙা সম্ভব, কিন্তু এমন একটা পর্যায়ে আছে যেখানে গিয়ে ভাঙা সম্ভব না। ওনার দিন শেষে মূল বক্তব্য এটাই ছিল। ডাল্টনও 1803 সালে এসে বলল যে পরমাণু হচ্ছে অবিভাজ্য। এতগুলো বিজ্ঞানীর মতবাদ যখন জোরালো হয়ে গেল, এই 1803 পর্যন্ত আইডিয়া ছিল পরমাণুকে ভাঙা যায় না, এটাই ছিল লাস্ট আইডিয়া। পরের কেস, এখান থেকে ভর্তি পরীক্ষায় অ্যাডমিশনে বেশি কোশ্চেন আসে। ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষমতা, আমরা যেরকম ক্যামেরাতে 1x 2x 3x জুম করি, আমাদের ইলেকট্রিক্যাল অনুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা 20 লাখ x জুম করলে পরমাণু দেখা সম্ভব। আমাদের আবিষ্কার হওয়া অনুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা 20 লাখ x জুম করলে পরমাণু দেখা সম্ভব, আদারওয়াইজ পসিবল না। এটা বুয়েট ভর্তি পরীক্ষা অলরেডি এক্সামে আসছে। এটা 3 নাম্বারটা। হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত? 0.1 ন্যানোমিটার। আমি তোমাকে ফিজিক্সের সাথে কিছু ম্যাচ করায় দেই। তুমি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত পড়ছো? 0.53 অ্যাংস্ট্রম। তুমি এবার একটু মনে করে দেখো তো, প্রথম কক্ষপথ হাইড্রোজেনের তো কক্ষপথ 1s1, বেসিক্যালি ইলেকট্রন আছে এরকম কক্ষপথ একটাই হবে। আচ্ছা, আরও অনেক কক্ষপথ থাকতে পারে। তো তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে প্রথম কক্ষপথের ব্যাস কত আসবে? 0.5কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 1 অ্যাংস্ট্রম আসবে না? 1 অ্যাংস্ট্রম হওয়া উচিত কি হাইড্রোজেন পরমাণুর একটা ব্যাস নর্মালি কক্ষপথ সহকারে। একটু ভালো করে তাকাও তো, 0.1 ন্যানোমিটার যা, তোমার কিন্তু 1 অ্যাংস্ট্রমও তাই। 1 অ্যাংস্ট্রম মানে কি 10 টু দি পাওয়ার -10। 10 টু দি পাওয়ার -10কে তো আমি 0.1 × 10 টু দি পাওয়ার -9 লিখতে পারি যে। তাহলে দিন শেষে এই লাইনটা তোমার মুখস্থ না করলেও চলবে, তুমি আগের ডেটা দিয়েই কাজ চালিয়ে নিতে পারবা। হাইড্রোজেন পরমাণুর ব্যাস হয় 0.1 ন্যানোমিটার আর ব্যাসার্ধ হবে 0.53 অ্যাংস্ট্রম। আচ্ছা, এখন হচ্ছে 1000 কোটি হাইড্রোজেন পরমাণু একের পর এক পাশাপাশি যদি রাখি তাহলে দৈর্ঘ্য হবে 1 মিটার। আরও একবার, 1000 কোটি হাইড্রোজেন পরমাণু পাশাপাশি রাখলে দৈর্ঘ্য সম্ভব 1 মিটার। এটা বুয়েট ভর্তি পরীক্ষায় চলে আসছে। ইলেকট্রন আমরা সবাই জানি যে আসলে
ইলেকট্রনকে আবিষ্কার করছে, প্রোটনকে আবিষ্কার করছে, এই ডেটাগুলো আমাদের অলমোস্ট সবারই মুখস্থ। ইলেকট্রনের নাম ইলেকট্রন দিয়েছে কে? ইলেকট্রনের নাম ইলেকট্রন দিয়েছে জে স্টোনি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইলেকট্রনের নাম ইলেকট্রন দিয়েছে হচ্ছে জে স্টোনি। ইলেকট্রনের নাম ইলেকট্রন রেখেছে জে স্টোনি। রবার্ট মিলিকান, এটা পাওয়া যাবে কবির স্যারের বইতে। মিলিকানের একটা তেলবিন্দু পরীক্ষা ছিল যেখান থেকে উনি চার্জ এবং চার্জ বাই ভরের অনুপাত থেকে ইলেকট্রনের ভর ক্যালকুলেশন করেছিলেন। আরও একবার, রবার্ট মিলিকান একটা তেলবিন্দু, বিভিন্ন প্রকার তেলকে চার্জযুক্ত করে উত্তপ্ত করে সেখান থেকে চার্জ ডিভাইডেড বাই চার্জ বনাম ভরের রেশিও থেকে ইলেকট্রনের ভর ক্যালকুলেশন করার একটা সিস্টেম উনি আবিষ্কার করেছিলেন। ই ডিভাইডেড বাই এম হলে ঘুরে গেলে দেখবা ই কাটা যায়, এমটা পড়ে থাকে, তার মানে ইলেকট্রনের ভর বের করার জন্য একটা সিস্টেম ডেভেলপ করেছিলেন রবার্ট মিলিকান, যেটা ছিল একটা তেলবিন্দু পরীক্ষার। এখানকার ইনফরমেশনগুলো এক নজরে একটু দেখে নাও, যখন ভিডিও দেখছো একটু পজ দিয়ে নিও। লুসিপাস ডেমোক্রিটাস 460 অব্দ। অ্যারিস্টটল বলেছিল পরমাণু ভাঙা যায় না। ডাল্টন বলেছিল পরমাণু ভাঙা যাবে না। মাইক্রোস্কোপের ক্ষমতা 20 লাখ এক্স জুম। পরমাণুর ব্যাস 0.1 ন্যানোমিটার, ব্যাসার্ধ 0.53, 1000 কোটি হাইড্রোজেন পরমাণু, 1 মিটার লেন্থ। ইলেকট্রনের নাম ইলেকট্রন জে স্টোনি এবং মিলিকান তেলবিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের ভর অ্যানালাইসিস করেছিল। তাহলে পরের কোশ্চেনটা তোমার জন্য, কতগুলো হাইড্রোজেন পরমাণু পাশাপাশি রাখলে দৈর্ঘ্য হবে 1 মিটার? 100% শিওর, তার মানে বি কারেক্ট অ্যান্সার। আর এটা বুয়েট ভর্তি পরীক্ষায় অলরেডি চলে আসছে। 1000 কোটি। আমাদের অ্যাটম মডেলগুলো সম্পর্কে আমরা অলমোস্ট সবাই জানি। অ্যাটম মডেলের হিস্ট্রি, ফ্লোটা কোথা থেকে শুরু হয়েছিল। আগে তো আলোচনা করা হতো পরমাণু ভাঙাই যায় না, যেহেতু ব্রিটিশ একজন স্কুল শিক্ষক ফার্স্ট বললেন যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পার্টিকেল হবে একটা টিনি বল। এটা হচ্ছে ডাল্টন বলেছিল 1803 সালে, প্রায় 100 বছর পরে। 1903 না, 1904 সালে থমসন বললেন যে এটাতে চার্জ বিশিষ্ট কিছু পার্টিকেল আছে, অর্থাৎ এখানে ইলেকট্রনগুলা পরমাণুর ভেতরে এরকম কিছু ছোট ছোট পার্টিকেল দেখা গেছে, অর্থাৎ কেকের ওপর যেমন কিসমিস ছিটানো থাকে, পরমাণুর মধ্যে ইলেকট্রন ছিটানো থাকে, এরকম একটা কথা তিনি বললেন। যার কারণে ওনার পরমাণু মডেলটিকে বলা হয় প্লাম পুডিং পরমাণু মডেল। রাজশাহী ভার্সিটির ভর্তি পরীক্ষার কোশ্চেনে অলরেডি আসছে যে প্লাম পুডিং পরমাণু মডেলের জনক কে? সেটা হবে থমসন, বিজ্ঞানী থমসন। ওকে, তাহলে 1904 সালে প্লাম পুডিং পরমাণু মডেলটা উপস্থাপন করা হয়, যেটা হচ্ছে তার পরবর্তীতে আমাদের হচ্ছে প্ল্যানেটারি মডেল, অর্থাৎ তোমার হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড অরবিট সংক্রান্ত আইডিয়া দিয়ে প্রথম পরমাণু মতবাদ দিয়েছিল। কিন্তু এখানে লেখা দেখতেই পাচ্ছ প্ল্যানেটারি মডেল। সো তার মানে কক্ষপথ, অরবিট মানে যেমন সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে, এই ধরনের আবর্তন নিয়ে কথা কিন্তু বলেছিল রাদারফোর্ড। কত সালে? 1911 সালে। আচ্ছা, তাহলে রাদারফোর্ডের কন্টেন্টগুলো আমরা জানি। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা সম্পর্কেও আমরা জানি। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে নিউক্লিয়াস আবিষ্কৃত হয়। পরবর্তীতে 1913 সালে নিলস বোরের পরমাণু মডেল। নিলস বোর অনুমোদিত কক্ষপথ, তাতে থাকা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, বিকিরিত শক্তির মান, 3টা বিষয় নিয়ে তিনি কথা বলেছিলেন। তার পরবর্তীতে আসলেন শ্রোডিঞ্জার এবং ডি ব্রগলি। শ্রোডিঞ্জার এবং ডি ব্রগলি 1926 সালের পরবর্তীতে বললেন ইলেকট্রন আসলে কখনোই বৃত্তাকার পথে পারফেক্টলি আবর্তন করে না, এরা তরঙ্গাকারে আবর্তন করে। সো লাস্ট পরমাণু মতবাদ সংক্রান্ত আইডিয়া কিন্তু ছিল 1926 পর্যন্ত, এবং এটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন আর ডি ব্রগলির অবদান ছিল, যেখানে বলা হয়েছে ইলেকট্রন আলটিমেটলি তরঙ্গাকারে চলে, ইলেকট্রন বৃত্তাকার বা উপবৃত্তাকার আবর্তন করতে পারে না। আচ্ছা, তার পরবর্তীতে যদি কোনো ডেভেলপ হয়, কোনো একটা সায়েন্টিস্টের টিমের নাম আসবে, কোনো ডেডিকেটেড বিজ্ঞানীর নাম আসবে না। আমরা পরমাণুর বিভিন্ন কণিকা সম্পর্কে জানি, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা। পরমাণুকে ভাঙলে যে 200 প্রকার পার্টিকেল পাওয়া গেছে, একটা 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট কণিকা। স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে যেগুলোকে পরমাণু ভাঙলে মাস্ট বি পাওয়া যাবে, সেটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী মূল কণিকাগুলা আমি একটু পরে বলবো। কম্পোজিট শব্দের অর্থই হচ্ছে ভারী, ম্যাসিভ পার্টিকেল। সো ভারী কণিকাগুলোর মধ্যে আছে ডিউটেরন এবং আলফা কণা, ডিউটেরন এবং আলফা কণা। স্থায়ী মৌলিক কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী এখানে তোমার কম্পোজিট ভারী কণিকা হচ্ছে ডিউটেরন আর আলফা কণা, এই 2টার নাম বইতে পাওয়া যায়। আর এগুলোর মধ্যে যা কমন পড়ে নাই সবগুলো অস্থায়ী মৌলিক কণিকা। পজিট্রন, পাইওন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, যত প্রকার নাম আছে, মিউন, যা তোমার কমন পড়ে নাই সবগুলো কিন্তু অস্থায়ী মৌলিক কণিকার অন্তর্ভুক্ত হবে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের যে ইনফরমেশনগুলো, সেগুলা ইলেকট্রনের তোমার ভর তোমরা জানাই আছে যে 9.11 গুণন 10⁻³ কেজি অথবা 28 গ্রাম। তোমার প্রোটন আর নিউট্রনের ভরের মধ্যে কিন্তু নিউট্রন বেশি ভারী। প্রোটনের ভরটা হচ্ছে 1.673, লাস্ট ডিজিটটা খেয়াল করো, 10⁻24 গ্রাম অথবা 27 কেজি। আর এটা খালি 3 জায়গায় খালি 5 হবে, 1.675 × 10⁻24 গ্রাম অথবা 27 কেজি। আপেক্ষিক ভরটা কিন্তু এমসিকিউ এর জন্য তোমার লাগবে, এটা টেস্ট পেপারে তুমি আলটিমেটলি পেয়ে যাবা। আমি যদি ইলেকট্রনের ভরকে আলটিমেটলি 1 ধরি, অর্থাৎ এই 9.11 গুণন 10⁻28 গ্রামকে যদি আমি 1 ধরি, অথবা 31 কেজিকে যদি আমি 1 ধরি, রিলেটিভ ম্যাস
তোমার প্রোটনের ভরটা কিন্তু ইলেকট্রনের ভর থেকে প্রায় 1836 গুণ ভারী হচ্ছে। তারপরে তার থেকে কিন্তু রিলেটিভলি ভারী আসতেছে কিন্তু নিউট্রন, এটা হচ্ছে 1839 গুণ ভারী। তোমার কিন্তু এমসিকিউতে এইভাবে আসে যে একটা প্রোটন ইলেকট্রনের ভরের কত অংশ, তাহলে 1/1836 অংশ। স্কুল পর্যায়ে মেবি 1830 বা এই টাইপের কোনো মান মুখস্থ করছিলা। এরপরে স্কুল পর্যায়ের কিছু কন্টেন্ট আমি এগুলো দ্রুত স্কিপ করার ট্রাই করব। সেটা হচ্ছে তোমার আইসোটপগুলো হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা একই কিন্তু পারমাণবিক ভর ভিন্ন। পারমাণবিক সংখ্যা একই কিন্তু পারমাণবিক ভরগুলো হয় ভিন্ন। হাইড্রোজেনের 3টা আইসোটপ সম্পর্কে আমরা জানি, একটা প্রোটিয়াম, একটা ডিউটেরিয়াম, একটা ট্রিটিয়াম। প্রোটিয়ামে কোনো নিউট্রন থাকে না, ডিউটেরিয়ামে থাকে তোমার হচ্ছে একটা নিউট্রন দেখা যাচ্ছে। ট্রিটিয়ামের ভর যেহেতু 3, তাহলে একটা প্রোটন আর 2টা নিউট্রন থাকবে। সো মানে আইসোটপ মানে হচ্ছে যাদের প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যাটা সেম হবে বাট পারমাণবিক ভর ডিফারেন্ট আসবে। আইসোটপ সম্পর্কে জানলাম। ভর্তি পরীক্ষা, মেডিকেল বলো, যে কোনো অ্যাডমিশন টেস্টে আইসোটপের ব্যবহার থেকে প্রায় প্রত্যেক বছর কোশ্চেন দেখা যায়। আসলে একটু মুখস্থ করি এবং এটার জন্য সময় নিতে হবে। রক্তের পরিমাণ, একটা মানুষের হিউম্যান বডিতে কি পরিমাণ রক্ত আছে তার একটা নমুনা থেকে, ঘনত্ব থেকে আইডেন্টিফাই করা যায়, আর একটা বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় আইসোটপ থেকে আইডেন্টিফাই করা যায়। এক হচ্ছে রক্তের পরিমাণ আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে টাইটানিয়াম। রক্তের স্বল্পতা সমাধানের জন্য ব্যবহার করা হয় হচ্ছে ফসফরাস, এবং হার্টে পেসমেকার বসাইতে ব্যবহার করা হয় প্লুটোনিয়াম। এই 3টা একটু তুমি যখন ভিডিওটা দেখছো ভিডিওটা থামিয়ে দিয়ে একটু মুখস্থ করবা। তারপরে থাইরয়েড গ্রন্থিটা এই পজিশনে থাকে তোমরা জানো। এই সাইডে গলগণ্ড রোগ হলে গলার পজিশনটাকেই আইডেন্টিফাই করে। সো আয়োডিনের অভাবে এটা হয়, তাহলে একটু মনে রেখো এটা হবে আয়োডিন। থাইরয়েড গ্রন্থির সমস্যা সমাধানে ব্যবহার করা হয় আয়োডিন, বাট পারমাণবিক ভরটা মুখস্থ করতে হবে, এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। কোবাল্ট-16 এটা দিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয়। এটা ভর্তি পরীক্ষায় মাল্টি টাইমস আসা একটা কোশ্চেন। কোবাল্ট ক্যান্সার কোষ ধ্বংসে কোন তেজস্ক্রিয় আইসোটপটি ব্যবহার করা হয়? কোবাল্ট-60। আচ্ছা, টেকনেশিয়াম 99 এটা ইনজেকশন করলে একটা মানুষের বডিতে কোন জায়গায় হাড়ের বৃদ্ধি হয়েছে সেই জায়গায় গিয়ে জমা হয় এবং স্কিনের মানে ভেতর থেকে বাইরের দিকে রেডিও অ্যাক্টিভিটি ছড়াতে থাকে এবং এটা 2-3 মিনিট লাস্টিং করে। সো এগুলো বেশি হাফ লাইফও এর বেশি হয় না, যার কারণে এগুলো মানুষের হিউম্যান বডিতে যে পার্মানেন্টলি স্টে করবে বা ক্ষতি করবে বিষয়টা এরকম না। একটা উদ্ভিদের বয়স, একটা গাছের বয়স কত সেটা আইডেন্টিফাই করতে ওর বডি থেকে কার্বন পরমাণু জাস্ট করা হয়। কার্বন 14 আইসোটপ থেকে বোঝা যায় যে ওই অবজেক্টটার বয়স কত, উদ্ভিদের বয়স কত হবে। বিক্রিয়ার গতি, একটা বিক্রিয়া পাত্রে বিক্রিয়া কত স্পিডে চলছে, যেগুলোতে হাত দেওয়া যায় না, যেগুলো নমুনা তুলে নিয়ে র্যাপিড চেক করা যায় না সেগুলোতে, তাহলে হচ্ছে বিক্রিয়ার গতি নির্ধারক যে পার্টিকেলগুলো, যে পরমাণুগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কার্বন, নাইট্রোজেন, সালফার। এটা তোমাকে একটু মুখস্থ করার জন্য একটু সময় নিতে হবে। ডিএনএ এবং আরএনএর গঠন, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। ডিএনএ এবং আরএনএর স্ট্রাকচারটা যে দ্বি হ্যালিক্স, এই বিষয়গুলো আইডেন্টিফাই করার জন্য ওয়াটসন আর ক্রিকের যে এক্সপেরিমেন্টগুলো ছিল ওখানেও কিন্তু তেজস্ক্রিয় আইসোটপ ব্যবহার করা হয়েছিল। এটা হচ্ছে ফসফরাস 32 আর কার্বন 14 ব্যবহার করা হয়েছিল। ডিএনএ এবং আরএনএর গঠন আইডেন্টিফাই করতে ব্যবহার করা হয় ফসফরাস 32 আর কার্বন 14। কৃষিক্ষেত্রে সারের পরিমাণ, তুমি একটু যে কোনো যদি এখন একটা মানে উদ্ভিদের যদি সারের একটা নাম বলো, হয়তো বলবা না টিএসপি, ফুল ফর্ম কি? ট্রিপল সুপার ফসফেট। তুমি একটু ভালো করে দেখবা যে কোনো সারের নামে উচ্চারণ করো না কেন, ট্রিপল সুপার ফসফেট, এর মধ্যে সালফার আছে, ফসফরাস আছে, মাস্ট বি। তাহলে কৃষিক্ষেত্রে উদ্ভিদের ডেভেলপমেন্টের জন্য সারের যদি সারটা যেন আরও ভালো পারফর্ম করে তার জন্য কি 2টা পরমাণু ব্যবহার করা উচিত? নিশ্চয়ই সালফার আর ফসফরাস, এটা কমন সেন্স থেকে আইডেন্টিফাই করা সম্ভব। সালফার 35, ফসফরাস 32। আচ্ছা, কোবাল্ট থেকে নির্গত গামা রশ্মি মাছ, মাংস, ফলের রস, ধান, গম এগুলা প্রিজার্ভ করতে পারে। আবার তাহলে কোবাল্ট থেকে নির্গত যে গামা রশ্মিটা সেটা দিয়ে কিন্তু বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যেতে পারে। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ার কৌশল জানতে, এটা ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে না ব্যাকওয়ার্ড রিয়াকশন হচ্ছে, আনুষঙ্গিক বেশ কিছু ইনফরমেশন বের করে নিয়ে আসতে ওই বিক্রিয়া পাত্রে রেডিয়াম ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় রেডিয়াম দিয়ে টেস্ট করা হয়। রাসায়নিক বিক্রিয়ার গতির কৌশলটা জানার জন্য তেজস্ক্রিয় রেডিয়াম ব্যবহার করা হয়। এখন আইসোটপ নিয়ে পড়াশোনা করলাম, আসলে কোন কোন মৌলের আইসোটপ হয়ই না এরকম বিষয়টা জানা উচিত। 1 সোডিয়ামের কোনো আইসোটপ হয় না, আর 2 গোল্ডের কোনো আইসোটপ হয় না। গোল্ড 79 নম্বর মৌল, অরাম। সোডিয়ামের আইসোটপ নিজেই সে, আর গোল্ডের আইসোটপ সে নিজেই, তার মানে এর কোনো এক্সট্রা কোনো আইসোটপ হবে না। তাহলে 2টা মৌলের কোনো আইসোটপ হয় না, 1 হচ্ছে সোডিয়াম আর 2 হচ্ছে গোল্ড। ওকে ফাইন, তাহলে আইসোটপ আর এটাও এমসিকিউতে আসে। অক্সিজেনের আইসোটপ নর্মালি কয়টি পাওয়া যায়? সো 16, একটা 17, একটা 18, তার মানে অক্সিজেনের নর্মালি আইসোটপ হবে কয়টা? 3টা। আর হাইড্রোজেনের আইসোটপ নিয়ে কিন্তু ঝামেলা আছে। হাইড্রোজেনের আইসোটপ কয়টা? 7টা না 8টা পড়ছো? 7টা। আচ্ছা, হাইড্রোজেনের আইসোটপ আসলে 7টা হয়, কিন্তু এই যে বইতে 3টার ডেডিকেশন যেটা আছে সেটা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই বিষয়টা একটু খেয়াল রেখো।
তোমার হচ্ছে আইসোমার, তোমরা জানো যে আইসোমার এই দুইটা পরমাণুর মধ্যে চেক দিয়ে দেখবা যে এটা হচ্ছে 29 নম্বর মৌল, এটা 30 নম্বর মৌল, মৌল দুইটা ডিফারেন্ট কিন্তু ভর সংখ্যা কি আছে, ম্যাচ করে যাচ্ছে। তার মানে যাদের লাস্টে র আছে, যাদের ভর সংখ্যা সেম, তারা হয় পরস্পরের আইসোমার। কিন্তু মৌল দুইটা কিন্তু ভিন্ন হয়, তাদের তাদের মৌল দুইটা কিন্তু ভিন্ন, পারমাণবিক ভর কিন্তু সেম। পারমাণবিক ভর ম্যাচ করে গেলে তারা হবে আইসোমার। আইসোটোন, লাস্টে দন্তন্য আছে, নিউট্রন সংখ্যা ম্যাচ করলে এরা হবে পরস্পরের আইসোটোন। এখানে দেখো 30 14 বিয়োগ করলে তুমি নিউট্রন সংখ্যা পাবা, তোমার আসবে কত, 16টা। এখানেও দেখবা 16টা, এখানেও দেখবা 16টা। নিউট্রন সংখ্যা যদি ম্যাচ করে পরমাণুগুলোর মধ্যে, তাহলে তারা হবে পরস্পরের আইসোটোন। আইসোমার, আইসোমার যেটা, সেটা তোমার হচ্ছে আইসোমার হচ্ছে, এটা স্কুল পর্যায় থেকে পড়ে আসছো, যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদের বলা হয় পরস্পর আইসোমার। একটা অণু আর একটা অণুর আইসোমার হলে একটা অণুর সাপেক্ষে আর একটা অণুর ধর্মকে ব্যাখ্যা করার জন্য বলা হয় আইসোম্যারিজম। ধর্মটা হচ্ছে আইসোম্যারিজম, আর একটা অণুকে বলা হয় আর একটা অণুর আইসোমার। যেমন হচ্ছে এটা হবে মিথাইল আর মাঝখানে আছে ইথার, তার মানে ডাইমিথাইল ইথার। আর এটা কি হবে তোমার, ইথানল। তাহলে ইথানল আর ডাইমিথাইল ইথার এরা হবে পরস্পরের আইসোমার। আইসোমার এই শব্দটা ফার্স্ট ব্যবহার করেছিল 1830 সালে বার্জেলিয়াস। 1830 সালে আইসোমার শব্দটা ব্যবহার করেছিল বার্জেলিয়াস। আইসোস্টার অ্যাকচুয়ালি জিনিসটা কি, দুইটা অণুতে যদি ইলেকট্রনের সংখ্যা যদি ম্যাচ করে যায়, তাহলে দেখবা যে দুইটা অণুতে পরমাণুর সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যদি সেম হয়ে যায়, তাহলে তাদের বলা হয় হচ্ছে আইসোস্টার। আরও একবার, দুইটা অণুতে পরমাণুর সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা যদি সমান হয়ে যায়, তাহলে তাদের বলা হয় আইসোস্টার। আইসোস্টার আর আইসো ইলেকট্রিক, এই কন্টেন্টের উপর অলরেডি ভর্তি পরীক্ষায় এই বছর জিএসটিতে কোশ্চেন আসছে। আমি কোশ্চেনটা দেখাচ্ছি। যেমন দেখবা কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রাস অক্সাইড, একটু তাকাও। কার্বন, দেখো এখানে মোটে পরমাণু আছে কয়টা, একটা অণুতে পরমাণু আছে কিন্তু 3টা, অক্সিজেনের 2টা, কার্বনের 1টা, 3টা। এখানেও দেখো অক্সিজেন 1টা, নাইট্রোজেন 2টা, 3টা পরমাণু আছে, 2টা অণুতে পরমাণুর সংখ্যা ম্যাচ করেছে। ইলেকট্রনের সংখ্যা কাউন্ট করো, কার্বনে ইলেকট্রন থাকবে কয়টা, প্রোটন সংখ্যা যে কয়টা, ইলেকট্রন সে কয়টা, তাহলে 6টা। আর অক্সিজেনে আছে 8 দুগুণা 16টা, 16 আর 6 কত হলো, 22। এখানে দেখো অক্সিজেন 8 আর 7 দুগুণা 14, আবারও কিন্তু 22ই হলো। তার মানে এরা হবে তোমার পরস্পরের আইসোস্টার। আচ্ছা, পরের কন্টেন্টের নাম হচ্ছে আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক জিনিসটা কি, যেসব পরমাণু বা আয়নে ইলেকট্রনের সংখ্যা সমান, যেসব পরমাণু বা আয়নে ইলেকট্রনের সংখ্যা ম্যাচ করে যায়, তাদেরকে বলা হয় শুধুমাত্র আইসো ইলেকট্রনিক। যেসব পরমাণু বা আয়নে ইলেকট্রনের সংখ্যা ম্যাচ করে তাদেরকে বলা হয় হচ্ছে আইসো ইলেকট্রনিক। ভালো করে দেখবা, সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাসে সোডিয়াম ইলেকট্রন ছিল 11টা, একটা ইলেকট্রন ত্যাগ করলে কয়টা হবে, 10টা। ম্যাগনেসিয়াম ইলেকট্রন ছিল কয়টা, 12টা, 2টা ইলেকট্রন ত্যাগ করলে কয়টা ইলেকট্রন হবে, 10টা। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম ইলেকট্রন থাকে কয়টা, 13টা, তাহলে 3টা ত্যাগ করলে হবে কয়টা, 10টা। তাহলে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, এরা হবে পরস্পর আইসো ইলেকট্রনিক রিলেশনশিপ এদের। কারণ প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন ত্যাগ করার পরে নিয়নের ইলেকট্রন কনফিগারেশনের সমান হয়ে যাবে। জিএসটি ভর্তি পরীক্ষার কোশ্চেন এই বছর, তার মানে 2024 সালে যেমন কোশ্চেন একদম সিমিলার কোশ্চেন ছিল, পটাশিয়াম আয়নের সাথে আইসো ইলেকট্রিক সম্পর্কটা হবে কার, নিজে উত্তর দাও প্লিজ। শিওর? ওকে ফাইন। দেখো পটাশিয়াম কয় নাম্বার মৌল, 19 নাম্বার মৌল, একটা ইলেকট্রন ত্যাগ করেছে প্লাস, তাহলে কয়টা হলো, 18টা। তার মানে 18 ইলেকট্রন কার আছে, অ্যালুমিনিয়াম 3টা ত্যাগ করলে জীবনেও 18 হবে না, ম্যাগনেসিয়ামও সম্ভব না। ক্যালসিয়াম 20 ছিল, চেক দাও আগে, একটা ইলেকট্রন ত্যাগ করলে তো 19 হয়, কিন্তু এর যে পটাশিয়াম আয়নের এখন 18টা ইলেকট্রন আছে। সালফার কয় নাম্বার মৌল, 16, ও তো ইলেকট্রন ত্যাগ করে নেয়, 2টা গ্রহণ করছে। 16 যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তো 16 আর 2 তো 18ই হবে, তাহলে এখানে হবে সালফার 2 মাইনাস, এটা হবে কারেক্ট অ্যান্সার। সো এই ধরনের আইসো ইলেকট্রিক সম্পর্কটা কিন্তু তোমাকে একটু ভালো করে চেক দিও। তোমার কনসেপ্ট অফ 1 AMU, অ্যাটমিক ম্যাস ইউনিট, অ্যাকচুয়ালি জিনিসটা কি, তোমাকে যদি বলা হয় যে একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত, অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ভর 1 গ্রাম, তাই একটা হাইড্রোজেন পরমাণুর ভর 1 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা দিলে আসবে 1.66 × 10⁻24 গ্রাম। একটা হাইড্রোজেন পরমাণুকে বলা হয় হচ্ছে 1 AMU। একটা হাইড্রোজেন পরমাণুর ভরকে বলা হয় আদর্শ পারমাণবিক ভর, এখানে অ্যাটমিক ম্যাস। সো অ্যাটমিক ম্যাস ইউনিট বলতে একটা হাইড্রোজেন পরমাণুর ভরকে বোঝায়। সো তোমার যদি বলা হয় তাহলে একটা কার্বন পরমাণুর ভর তুমি একটু চেক দিয়ে নিও, তাহলে 12টি মানে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণুর ভর আসবে 12 গ্রাম। তোমার হচ্ছে
কার্বনের পারমাণবিক ভর 12, তাহলে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন পরমাণুর ভর 12 গ্রাম, তাহলে একটার ভর কত আসবে? 12 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে চেক দাও, 1.99 গুণন 10⁻23 আসবে। এখন একটা হাইড্রোজেন পরমাণুর ভর জানো, একটা কার্বন পরমাণুর ভরও তুমি জানো। এবার আসো, তোমাকে যদি বলা হয় যে একটা দাঁড়িপাল্লায় আমি একটা কার্বন পরমাণু তুলে দিব, তাহলে এই দাঁড়িপাল্লায় কয়টা হাইড্রোজেন পরমাণু তুললে দুই দাঁড়িপাল্লা সমান হয়ে যাবে ওজনে? তাহলে এই দাঁড়িপাল্লায় আমাকে মিনিমাম 12টা হাইড্রোজেন পরমাণু তোলা লাগবে। তার মানে হচ্ছে একটা কার্বন পরমাণুর ভর 12টা হাইড্রোজেন পরমাণুর ভরের সমান। এটার মানে হচ্ছে কার্বনের পারমাণবিক ভর 12। তার মানে একটা কার্বন পরমাণু কয়টা হাইড্রোজেন পরমাণুর সমান, এটাই হচ্ছে তার পারমাণবিক ভর। এই জন্য আমরা আলটিমেটলি আপেক্ষিক পারমাণবিক ভর ক্যালকুলেশন করে থাকি। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আমাদের 1909 সালে রাদারফোর্ড কিন্তু আলটিমেটলি একটা এক্সপেরিমেন্ট চালাইছিল। এক্সপেরিমেন্টের সহকারী ছিল হচ্ছে গাইগার আর মার্স ডেন, এই দুইজন কিন্তু ওনার এক্সপেরিমেন্টের সহকারী ছিলেন। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় সোনার পাতের পুরুত্বটা নিয়ে একটু ভালো করে খেয়াল করবা। 0.304 সেন্টিমিটার, নট 4টা 0, 0.304 সেন্টিমিটার। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় সোনার পাতের পুরুত্ব ছিল 0.304 সেন্টিমিটার। আচ্ছা, আলফা কণার বেগ কত ছিল? যে এক্সপেরিমেন্টটা চালানো হয়েছিল সেই আলফা কণার বেগ ছিল 10⁻7 মিটার পার সেকেন্ড। আরও একবার, তাহলে আলফা কণার বেগ ছিল 10⁻7 মিটার পার সেকেন্ড। সোনার পাতের পুরুত্ব কত ছিল? 0.304 সেন্টিমিটার। রাদারফোর্ডের আলফা কণা এই স্বর্ণপাত মানে এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় আলফা কণাটা ছিল হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম, ঠিক আছে। এই পাশে পর্দা যেটা ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়েছিল। 99% আলফা কণাই কিন্তু পাত ভেদ করে মানে সোনার পাত ভেদ করে চলে যায়, তার মানে পরমাণুর অধিকাংশ স্থানই ছিল ফাঁকা, এবং 20,000-এর মধ্যে একটা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে। সো এই ছিল এক্সপেরিমেন্টের বেসিক প্রপার্টিসগুলা। নিলস বোরের পরমাণু মডেল এক্সপেরিমেন্ট 1913। প্রথম আইডিয়াটা ছিল হচ্ছে কক্ষপথের আইডিয়া। ইলেকট্রন যখন ফার্স্ট অরবিটে থাকে, n=1 হলে তার নাম কে শেল, n=2 হলে এল শেল, এবং গ্র্যাজুয়ালি এভাবে চলতে থাকবে। একটা অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র কত? 2n²। এখন এই যুক্তিতে কিন্তু এমসিকিউ নিয়ে ঝামেলা হবে। তোমাকে যদি বলি আমি 5 নাম্বার কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে 5-এর স্কোয়ার কত হবে? 25। তাহলে 25 দুগুণ কত? 50। সঠিক উত্তর হয় নাই, সঠিক উত্তর হবে 32। তাহলে প্রশ্নটা একটু খেয়াল করতে হবে তোমাকে। একটা অরবিটে সাধারণভাবে প্রকৃতপক্ষে 32টি ইলেকট্রন থাকে। থিওরিটিক্যালি মানে তাত্ত্বিকভাবে নিলস বোরের পরমাণু মডেল অনুযায়ী অথবা তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি কয়টি ইলেকট্রন থাকতে পারে? থিওরিটিক্যালি থাকতে পারে 50টি, বাট প্র্যাকটিক্যালি কয়টা থাকে? প্র্যাকটিক্যালি থাকে 32টা। তাই 32-এর বেশি কিন্তু ইলেকট্রন হয় না, একটা অরবিটে 32-এর বেশি ইলেকট্রন এক্সিস্ট করতে পারে না, এটা প্র্যাকটিক্যালি। আর থিওরিটিক্যালি এখানে যা বসাবো তাই সঠিক। সো এই প্রশ্নটা একটু খেয়াল করবা। ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হয়? mvr = n × h/2π। mvr কৌণিক ভরবেগ, তো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = n × h/2π। এই এর মান তোমাদের মুখস্থ 6.6 × 10⁻34 জুল সেকেন্ড। বিকিরিত শক্তির পরিমাণ E = hf, এর পরিবর্তে লেখা যায় c/λ, এবং এক্সটেন্ডেড যে লাইনটা এটা তোমাকে আমাদের অলমোস্ট মনেই আছে, 1/λ = RH, রিডবার্গ কনস্ট্যান্ট, 1/n1 স্কোয়ার - 1/n2 স্কোয়ার। রিডবার্গ কনস্ট্যান্টের মান পার সেন্টিমিটারে মুখস্থ করতে যাবে না, এসআই এককে মুখস্থ রাখো। 1.097 × 10⁻7, তাহলে 1.097 চলবে, 1.09 হলেও চলবে, 1.09 × 10⁻7, 1.09 × 10⁻7। আর যারা সেন্টিমিটারে অভ্যস্ত হয়ে গেছে 10, 96, 78 পার সেন্টিমিটার, আর মিটার এককে পড়লে পার মিটারে আসবে। সো নিলস বোর 3টা কন্টেন্ট নিয়ে কথা বলেছিল। 1 নাম্বার কক্ষপথ, 2 কৌণিক ভরবেগ, 3 হচ্ছে বিকিরিত শক্তির পরিমাণ এবং তার তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আলোচনা। পরের কেস আমাদের যে এক্সামে মানে যেটা আসে সৃজনশীলে আসে যে তোমার পরমাণুর তৃতীয় থেকে দ্বিতীয় কক্ষপথে যদি ইলেকট্রন নেমে আসে বিকিরিত বর্ণালী কেমন হবে, বা চতুর্থ থেকে প্রথম কক্ষপথে যদি ইলেকট্রন নেমে আসে বিকিরিত বর্ণালী কি হবে। এখন ওই তোমার 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত, ন্যানোমিটারে মনে রাখাটা চ্যালেঞ্জিং জন্য আমরা এটার জন্য একটা বিকল্প সিস্টেম শিখবো, তোমার এটা অনায়াসে মনে থাকবে। আসো কয়েকটা ডিজিট মুখস্থ করি। এখানে তাকাও, আমি কয়েকটা জাস্ট নাম্বার বলছি, নিচে দেখার কোনো প্রয়োজনীয়তা নাই। 3, তারপর থেকে সিরিয়াল নাম্বার দেখো, 3, 4, 5, 6, 7, মিসিং 8। বিশ্বাস করো প্রত্যেকটা কালারের তরঙ্গ দৈর্ঘ্য তোমার মুখস্থ হয়ে গেছে। আরও একবার, প্রথমে 3, তারপরে আরও একবার 3, 3, 3 রিপিট, তারপরে 4, 5, 6, 7 মিসিং, ক্রস দিছি কিন্তু 7 মিসিং 8। প্রত্যেকটা কালারের তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ হয়ে গেছে। আবারও 3, 3, 4, 5, 6, 7 মিসিং 8। ওকে ফাইন। এবার আসো, আমাদের বেনিয়া সহকলা সবারই মনে আছে। বে নি আ স হো ক লা,
লাতে লাল মিন করছে, বেগুনি থেকে শুরু হয়ে লাল, প্রত্যেকটা কালার তোমাদের মনেই আছে। এবার আসো অ্যাংস্ট্রমে যদি তুমি মনে রাখো, তোমার মনে করো কোনো ধরনের কোনো কষ্ট হচ্ছে না, দেখো বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 4100 অ্যাংস্ট্রম, আর অ্যাংস্ট্রমের সূচক কত, 10⁻⁻10, বসায় দিলে সরাসরি মিটারে চলে আসবে, আর তরঙ্গ দৈর্ঘ্য বের করবা কিসে, মিটারে। সো তোমার ন্যানোমিটার থেকে কনভার্সনের ঝামেলা থেকে তুমি বেঁচে যাবা। তাহলে 4100 অ্যাংস্ট্রম হবে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আরও একবার 4100 অ্যাংস্ট্রম হবে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এরপর একটু খেয়াল করো, বেনি, তাহলে দেখো তো 41, তার সাথে 3 যোগ করলে কত হয়, 41-এর সাথে 3 যোগ করলে হয় 44। আচ্ছা 44-এর সাথে 3 যোগ করলে কত হয়, 47। আচ্ছা তাহলে 47-এর সাথে 4 যোগ করলে কত হয়, 51। আচ্ছা 51-এর সাথে 5 যোগ করলে কত হচ্ছে, 56,000 অ্যাংস্ট্রম। 56-এর সাথে তোমার হচ্ছে 56, তারপরে হচ্ছে কত, 6 যোগ করো, 56-এর সাথে 6 যোগ করলে তোমার আসবে কত, 62। 62-র সাথে 7 যোগ করা যাবে না, 62-র সাথে 8 যোগ করলে কত হবে, 7,000 অ্যাংস্ট্রম। তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, 7,000 অ্যাংস্ট্রম। এখন অধিকাংশ ম্যাথ করতে গেলে আসমানি কালার আসে, অথবা দেখা যাচ্ছে সবুজ আসতে পারে। এখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে এটা কোন কালার এটা বলাটা একটু পরীক্ষার হলে ভুলে যেতে পারো, তাই আমি তোমাকে বলবো এটা একটু মনে রাখতে। আরও একবার, 3 3 4 5 6 7 হবে না 8, 3 3 4 5 6 7টা হবে না 8, খালি 41 থেকে যোগ করা শুরু করবা। 41,000 অ্যাংস্ট্রম, 3 যোগ করবা 44,000, আবার 3 যোগ করবা 47,000, তারপরে গ্র্যাজুয়ালি যোগ করে যাবা, প্রত্যেকটা অ্যাংস্ট্রম ভ্যালু কালার আইডেন্টিফাই তোমাকে করাবে। এরপরে বিভিন্ন রকম হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন রকম সিরিজ। হাইড্রোজেন পরমাণুর যে কোনো কক্ষপথে থেকে যদি ফার্স্ট কক্ষপথে ইলেকট্রন ব্যাক করে, তাহলে সেই সিরিজটার নাম হবে লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ। তারপরে 2 নাম্বার সিরিজটাকে বলা হয় বামার সিরিজ, 2 নাম্বার সিরিজ হচ্ছে বামার সিরিজ। 3 নাম্বার সিরিজ প্যাশন সিরিজ। তারপরে 4 নাম্বার সিরিজ ব্রাকেট সিরিজ। 5 নাম্বার সিরিজ ফান্ড সিরিজ, এটা কেউ কেউ ফুন্ড উচ্চারণ করে, বইতে ফুন্ড লেখা আছে, আসলে পি উচ্চারণ হয় না, FUND, ফান্ড সিরিজ। সো বইতে কিছু কিছু রাইটার ফুন্ড লিখে ফেলছে, আসলে এটা ফুন্ড হবে না। এরপরে আরেকটা লিখছে হার্মফ্রিশ, তো ওইটা নিয়ে আমরা যাবো না, আমাদের বেসিক কিন্তু প্রপার্টিস এই কয়টাই, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফান্ড সিরিজ। ওকে ফাইন। সো যে কোনো কক্ষপথ থেকে হাইড্রোজেনের 1 নাম্বার কক্ষপথে যদি ইলেকট্রন ফিরে, তাহলে লাইম্যান সিরিজ, 2-এ ফিরলে বামার, 3-এ ফিরলে প্যাশন, 4-এ ফিরলে ব্রাকেট, 5-এ ফিরলে ফান্ড সিরিজ। আমরা যে জ্ঞানগুলো অর্জন করেছি তার রেসপেক্টে যে ম্যাথ, তার একটা নমুনা হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর লাইম্যান সিরিজের রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর থেকে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ভাই তোমরা জানো যে লাইম্যান, বামার, প্যাশন, ব্রাকেট, ফান্ড যে সিরিজগুলা, তোমার লাইম্যান সিরিজ হয় 1, চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন আসছে, তাহলে 4 থেকে আসতেছে কোথায়, 1-এ, তাহলে 1/λ = RH, 1/n1² - 1/n2²। তাহলে 1 নম্বর কক্ষপথে আসতেছে, নিশ্চয়ই এটা কি বড় পদ, এটা হবে কি ছোট পদ, বিয়োগফল যেন নেগেটিভ না আসে। তাহলে 1/ এটা কত হবে, 1-এর স্কোয়ার মাইনাস 4 নম্বর কক্ষপথ থেকে আসতেছে, তাহলে n2-র মান কত হবে, 4, 4-এর স্কোয়ার। আর তোমরা RH এর মান যদি SI এককে মনে রাখো, তাহলে 1.09 × 10⁻7। তো এখানে ক্যালকুলেশনটা একদমই এটার একক কিন্তু ছিল কিসে, মিটারে। তোমার কিন্তু 1/λ, এখানে যাই ক্যালকুলেশন করো 1/λ মান আসবে, বিপরীতকরণ করলে কিন্তু ল্যামডার মান তুমি পাবা 9.7 × 10⁻8 মিটার। এই ম্যাথটা থামিয়ে দিয়ে তোমাদের যে কাজটা থাকবে, এই চতুর্থ কক্ষপথ থেকে লাইম্যান সিরিজে যদি ইলেকট্রন জাম্প করে, সেই আলোটা দেখা সম্ভব কিনা, ফার্স্ট যে কাজটা করবা সেটা হচ্ছে দৃশ্যমান হবে কিনা। তোমরা কিন্তু জানো 4100 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রম পর্যন্ত আলো দেখা সম্ভব, অ্যাংস্ট্রমের মানটা বসায় দিবা, আর 10⁻8 এর রেসপেক্টে দেখবা সেটা আদৌ দেখা সম্ভব কিনা সেই আলোটা। 2, যদি দেখা যায় তার কালারটা কি হবে, নিজে একটু পার্সোনালি এটা জাজ করবা। আমরা পরের কন্টেন্টে যাই। তোমার বোর পরমাণু মডেল অনুসারে বোর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর বা স্থির কক্ষপথে পূর্ণ আবর্তনকালে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। আমি আরেকবার বলছি, ধরো একটা ইলেকট্রন, আমরা যে লাস্ট অ্যাটম মডেল কনফিগারেশন সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন ডি ব্রগলির তরঙ্গ। সেখানে আমরা দেখলাম যে ইলেকট্রন বৃত্তাকার পথে এভাবে পারফেক্টলি ঘুরে না, ইলেকট্রন এভাবে ঢেউ খেলে তরঙ্গাকারে এক জায়গা থেকে ঘুরে আবার এই জায়গায় ফিরে আসে। এই প্রশ্নটার মিনিংটা হচ্ছে ইলেকট্রন বৃত্তাকার পথে এখান থেকে যদি জার্নি স্টার্ট করে,
প্রথম কক্ষপথে সে একটা ঢেউ তরঙ্গ কমপ্লিট করে ব্যাক করে, দ্বিতীয় কক্ষপথে থাকা অবস্থায় সে এরকম একটা তরঙ্গ, দুইটা তরঙ্গ কমপ্লিট করে আগের অবস্থায় ব্যাক করে। অনুরূপভাবে যে ইলেকট্রনটা 3 নাম্বার কক্ষপথে আছে সে 3টা পূর্ণ তরঙ্গ কমপ্লিট করার মাধ্যমে তার আগের অবস্থায় ফিরে আসে। এই জিনিসটা তোমাকে যুক্তি দেখাইতে হবে, এটা একটা ম্যাথ কিন্তু। তাহলে বোর পরমাণু মডেল অনুসারে একটা বোর ইলেকট্রন 3 নাম্বার কক্ষপথ বা স্থির কক্ষপথে থাকলে সে কয়টি পূর্ণ আবর্তন সৃষ্টি করতে পারবে সেটা তোমাকে ম্যাথমেটিক্যালি যুক্তি দেখাইতে হবে। ফার্স্ট অফ অল আমরা নিলস বোরের পরমাণু মডেল থেকে জানি যে ইলেকট্রন জাম্প করে যে বিকিরিত এনার্জি তার পরিমাণ হয় E=hf অথবা h নিউ। নিউ মানে কি? কম্পাঙ্ক, অথবা hf তুমি লিখতে পারো। আইনস্টাইনের সমীকরণ পড়ো নাই, E=mc²। এই এর পরিবর্তে কি লেখা যাবে? h নিউ বা hf। ভালো কথা, নিউ এটা কি? f ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির পরিবর্তে কি লেখা যাবে? c/λ। তাহলে রেজাল্ট কি আসলো? hc/λ=mc²। এখন দেখো c আর c² এর টার্মটা কি হবে? বাদ চলে যাবে। তোমার থাকলো কি দেখো তো, h/λ=mc, h/λ হবে mc। তোমাকে যদি বলি একটু ল্যামডাটা বের করে দাও তো, তাহলে আর যদি গুণ করো তাহলে mc নিচে আসবে, ল্যামডাটা এখানে যাবে, তাহলে ল্যামডা হবে h/mc। এটা তো লাইটের জন্য, মানে তরঙ্গাকারে চলে এরকম আলোর জন্য এই কথাটা ঠিক আছে, কিন্তু ইলেকট্রনকে আলোর বেগ অর্জন করতে পারবে? সি, এটার জন্য সি ব্যবহার করা তোমার পারমিশন নাই, তাহলে ভি ইউজ করা লাগবে, কারণ ইলেকট্রন তরঙ্গাকারে চলে, তাই আমি আলোর বেগ সে অ্যাচিভ করতে পারবে না, তাই সি এর পরিবর্তে ভি লেখা লাগবে। সো ল্যামডা হবে h/mv, ল্যামডা হবে h/mv, ল্যামডা হবে h/mv। এটা ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ বেসিক্যালি। নিজেই চিন্তা করো, একটা ইলেকট্রন এখান থেকে জার্নি স্টার্ট করে যখন সে আবার তার আগের অবস্থায় ফিরে আসে, তার মানে একটা ফুল বৃত্ত কাভার করে, সেটা নিশ্চয়ই 2πr পরিধি পরিমাণ সে অতিক্রান্ত দূরত্ব। নিলস বোরের পরমাণু মডেল তুমি কি পড়ছো? নিলস বোরের পরমাণু মডেলের কৌণিক ভরবেগের মান হচ্ছে mvr n/h/2π। আমি যদি এখানটাতে একটু দেখো তো, যদি আড়াআড়ি গুণটা করি, এই 2π ভাগ আছে, যদি 2πকে এখানে নিয়ে আসি আর mv গুণ আছে, mvকে নিচে নিয়ে যাই, তাহলে দেখো তো 2πr = nh/mv। এখানটাতে খালি একটা লাইন আমি রিপ্লেস করে দিব, তাহলে 2πr h/mv। এটার মানটা তুমি একটু আগের পেজে চেক দিয়ে দেখো, h/mv মানে কিন্তু হবে ল্যামডা। h/mv মানে যদি ল্যামডা হয়, তাহলে এই এনটা আছে থাক, h/mv এই 3টা পদের রেসপেক্টে আমি লিখব কত? n, তার পাশে লিখে দেবো ল্যামডা, আর সামনে কি আছে? 2πr। তাহলে 2πr আসলো n ল্যামডা। একটা ইলেকট্রনের যে কোনো কক্ষপথে আবর্তনের জন্য 2πr, অর্থাৎ ইলেকট্রন যেখান থেকে জার্নি স্টার্ট করে পুরো বৃত্ত কাভার করে সেই জায়গায় ফিরে আসতে সে তার পরিধি পরিমাণ অতিক্রান্ত দূরত্ব হয় প্রায় পরিধি পরিমাণ, তার পরিধির মান কত হবে? 2πr n ল্যামডা। এখন তোমাকে যদি বলি 3 নাম্বার কক্ষপথ, তাহলে n এর পরিবর্তে কত বসানো উচিত? 3 বসানো উচিত। তাহলে 3 নাম্বার কক্ষপথে n এর জন্য যদি 3 বসাই, তাহলে 2πr কত হবে? 3 ল্যামডা। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যায় যে একটা ইলেকট্রন 3 নাম্বার কক্ষপথে থাকলে সে 3টা ঢেউ বা তরঙ্গ কমপ্লিট করে তার আগের জায়গাতে ফিরে আসে, অর্থাৎ 2πr পরিমাণ সে পথ ট্রাভেল করে থাকে।